হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো শীতকালে আমি ইটালির একটা সুন্দর পাহাড় আওস্তাতে গিয়েছিলাম ঘুরতে। আর তোমরা জানো আমরা বাঙালি মানেই ভ্রমণ পিপাসু। তা নতুন কিছুকে জানতে ও পাহাড়ের সৌন্দর্যকে উপভোগ করতে শীতকালে চলে আসলাম ইটালির একদম উত্তর দিকে আওস্তা ভ্যালি নামে একটি পাহাড়ে, যার প্রায় উচ্চতা ৪,৫০০ মিটার পর্যন্ত। ম্যাক্সিমাম সময়টাই বছরে এখানে বরফে ঢাকা থাকে। তাই ভাবলাম ইটালির এই পাহাড়ের সৌন্দর্যের কাহিনী আর যে সৌন্দর্য, কতটা প্রাকৃতিক সৌন্দর্য এখানে রয়েছে, তো এর প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সাথে আমি শেয়ার করি। তাই জন্যই আজকের এই ভিডিওটা বানানো। এই ইতালির পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য, গাছগাছরা, আর এখানে কী কী ফ্যাসিলিটি আছে, কী কী রাইড আছে, সেগুলোই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আওস্তা ভ্যালি ইতালির অতি পরিচিত একটি পর্যটন স্থান। আওস্তা ইতালির উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত এবং এটি একমাত্র পর্বতমালা যা কিনা ফ্রান্স ও সুইজারল্যান্ডের সীমানা এই আওস্তা ভ্যালির ভিতরে পড়ছে। মানে একসাথে তিনটে দেশের বর্ডার এই একটা পর্বতমালাতে রয়েছে। অর্থাৎ এর একদিকে রয়েছে ফ্রান্স, অন্যদিকে রয়েছে সুইজারল্যান্ড ও আরেক দিকে রয়েছে ইটালি। এই তিনটে দেশের সীমানা এই একটা পর্বত দ্বারা বেষ্টিত রয়েছে। যেহেতু এখানে বর্ডার আমাদের দেশের মতন বর্ডার না, তো এখানে বর্ডার নামে, বাকি এখানে এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে কোনো রকম বেড়া বা ব্যারিয়ার থাকে না। কেউ যদি ইটালির নাগরিক হয়ে থাকে বা ইটালির ভিসা থেকে থাকে, সে অনায়াসেই ফ্রান্স, সুইজারল্যান্ড বা ইউরোপের অন্যান্য দেশগুলোতে যেতে পারে। তো সেরকমই তো এই পাহাড়টা হচ্ছে ইটালির, ফ্রান্স আর হচ্ছে সুইজারল্যান্ডের তিনটে দেশকে একসঙ্গে একত্রিত করেছে। তো তাই জন্যে তিনটে দেশেরই বর্ডার এই পর্বতমালাতে আমরা দেখতে পাই। আওস্তা ভ্যালি এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি জগৎ বিখ্যাত। তো আওস্তা ভ্যালি হচ্ছে অ্যাকচুয়ালি আল্পস পর্বত, যেটা আমরা ভূগোল বইতে পড়াশোনা করে জেনেছি যে আল্পস পর্বতের নাম শুনেছিলাম ভূগোল বইতে। সেই আল্পস পর্বতই হচ্ছে আওস্তা ভ্যালি। এটা ইটালিতে আওস্তা ভ্যালি নামে পরিচিত। তো এটা অন্যান্য দেশে অন্য নামে পরিচিত, ফ্রান্স বা সুইজারল্যান্ডে, কিন্তু ইটালির এই সাইডে এটা আওস্তা ভ্যালি নামে পরিচিত। কিংবা ইটালির থেকে ইটালিরই আরেকটা জায়গা আছে মন্তে বিয়াঙ্কো, তো সেটাও আল্পস পর্বত, কিন্তু জায়গাটার নাম হচ্ছে মন্তে বিয়াঙ্কো। তো মোরওভার যে পর্বত একটাই আল্পস পর্বত নাম, শুধু জায়গা বিশেষে এর নামটা পরিবর্তন হয়। এখানে আগত সকল পর্যটকরা এর বরফে আচ্ছাদিত চূড়া এবং এর যে প্রাকৃতিক সৌন্দর্য, সেইগুলো ভীষণভাবে উপভোগ করে বা আনন্দ করে। তো এর প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে কারণে পৃথিবীর বহু দেশ থেকে এখানে মানুষ ঘুরতে আসে এবং অনেক মুভির শুটিংও এই জায়গায় হয়ে থাকে। তো এখানে যেহেতু সারা বছরই বরফে ঢাকা থাকে, তাই কম বেশি সারা বছর এখানে স্কেটিং হয়ে থাকে। তো সেটা নিয়ে পরে আরও বিস্তারিত বলবো। তার আগে আরও কিছু বলি এই পর্বত নিয়ে। এবার আমি তোমাদেরকে আওস্তা ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য, ভৌগোলিক বৈচিত্র্য নিয়ে কিছু বলবো। তো তোমরা শুনতে থাকো ও দেখতে থাকো ভিডিওটা। এই আল্পস পর্বতের অনেক উঁচু উঁচু চূড়া রয়েছে, যার মধ্যে বেশ কয়েকটা উল্লেখযোগ্য হলো মন্তে বিয়াঙ্কো, যেটা আমি এর আগেই নাম বলেছি, আর একটা হচ্ছে মাটারহর্ন আর মন্তে রোজা। এই তিনটেই হচ্ছে আওস্তা ভ্যালির বা আল্পস পর্বতের সর্বোচ্চ চূড়া, যা প্রতি বছরই বা প্রত্যেকটা মাসেই এখানে বরফে ঢাকা থাকে এই তিনটে চূড়াই। মন্তে বিয়াঙ্কো হলো ইউরোপ তথা ইটালির সর্বোচ্চ শৃঙ্গ এবং এই শৃঙ্গে বিভিন্ন পর্বতারোহীরা, মানে যারা, যেমন আমরা দেখেছি এভারেস্টের চূড়ায় যায়, ঠিক তেমনি এই পর্বত আরোহীরাও এই মন্তে বিয়াঙ্কোতে আসে। তো এটা যেহেতু অনেকটাই উঁচুতে এবং বরফে আবৃত থাকে সারা বছরই,
সেই কারণে পর্বতারোহীদের কাছে এটা একটু চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে এর একদম টপ পজিশনে ওঠার জন্যে। কারণ এখানে প্রাকৃতিক বিপর্যয় বা প্রাকৃতিক কখন কী হয়ে যায় সেটা কখনোই বলা সম্ভব নয়। হয়তো কখনো কখনো বরফ গলে পড়ছে কিংবা বরফের ঝড় উঠছে, তো এটা প্রতিনিয়তই হয়ে থাকে মন্তব্যাঙ্কতে। তো সেই কারণে পর্বতারোহীদের কাছে এটা একটা চ্যালেঞ্জিং জিনিস। এছাড়াও এখানে প্রচুর হ্রদ, নদী ও বনভূমি রয়েছে, যা দেখতেও সারা বছর অনেক পর্যটক আসে। গ্রীষ্মকালে পর্যটকরা এখানে হাইকিং করতে আসে, তো হাইকিং একটা অ্যাডভেঞ্চার। এবং শীতকালে বেশিরভাগ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির দিকে পর্যটকরা এখানে স্কি করতে আসে। শুধু পর্যটক না, যারা ইউরোপ বা ইটালির মানুষ আছে অনেকেই স্কি প্র্যাকটিস করে, যেমন দেখতে পাচ্ছি এই ভিডিওটাতে, এই জায়গাটাতে। তো স্কি প্র্যাকটিস করতেও এরা এখানে আসে। এটা একটা স্পোর্টস, অনেকে এটা স্পোর্টস হিসেবে নেয়, আবার অনেকে অ্যাডভেঞ্চার হিসেবে নেয়। তো যেহেতু ইউরোপ ঠান্ডার দেশ, তো বেশিরভাগ ছেলেমেয়েরাই এই অ্যাডভেঞ্চারটা উপভোগ করে এবং তারা ছোটো থেকেই স্কি করে। এবার তোমাদেরকে আওস্তাতে কীভাবে আসবে বা কোন সময়টা এলে বেটার হবে, তো তাই নিয়ে একটু বলবো। আওস্তাতে বেশিরভাগ সময় ফেব্রুয়ারি কিংবা জানুয়ারির মিডিলে এলে পরে খুবই ভালো হবে। সেই সময়টা স্কিটা তোমরা খুব ভালোভাবে দেখতে পারবা। এবং এখানে আসতে কেমন কী খরচা পড়বে সেটা ডিপেন্ড করছে কে কোন সিটি থেকে আসছে। তো মোটামুটি যারা এই আওস্তার এখানটাতে আসবে, এই আসার পরে যখন এরা রোপে করে উপরে উঠবে, তো রোপে এখানে 3টে ভাগে বিভক্ত। তো ফার্স্ট, সেকেন্ড ও থার্ড। ফার্স্টেরটায় 5 ইউরো, সেকেন্ডটাতেও 12 ইউরো লাগে এবং থার্ডটা আরও 10 ইউরো লাগে। সব মিলে টোটাল ফার্স্ট ও থার্ড পর্যন্ত কভার করতে প্রায় 20 ইউরোর উপরে লাগে। তো আমরা সেকেন্ডটা পর্যন্ত উঠেছিলাম, থার্ডটা পর্যন্ত উঠিনি, কারণ তার উচ্চতাটা অনেক বেশি আর ঠান্ডাটাও অনেক বেশি। আর তোমরা যখন এই সময় আসবে টেম্পারেচার অলমোস্ট -15, -20 এর আশেপাশে থাকবে। তো তোমরা একটু যথেষ্ট প্রোটেক্টিভ জ্যাকেট পরে আসবা, যাতে ঠান্ডাতে তোমরা জমে না যাও। কারণ এখানকার ঠান্ডা কিন্তু ভীষণই ঠান্ডা, হাত পা ঠান্ডা হয়ে যায়, ওর ভিতরে রক্ত চলাচল করতে সমস্যা হতে পারে। এই কারণে তোমরা যতটা পারবা গরম জিনিস পরে আসবা। এবং এর উপরে প্রতিটা জায়গাতেই রেস্টুরেন্ট বা কাফে আছে, তো তোমরা তোমাদের ইচ্ছা মতন সেখানে কিছু খেতেও পারবা। তবে খাওয়াটা বেশি একটা দামি না, নর্মাল যেরকম আমাদের সিটিতে প্রাইস, ঠিক সেম প্রাইসই। যে পর্যটন কেন্দ্র বলে যেখানে একটু দাম বেশি তা না, এটা নর্মালি দাম। তো তোমাদের সাথে আমি ইতালির নর্থের মানে উত্তর দিকের আওস্তা পর্বতের একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। চলো টাটা।